এখানে যারা এসছেন তারা অনেকেই মানে আমার খুবই পরিচিত, এবং অনেকেই আছেন যাদের কাছে আমি নাটক শিখেছি, নাটক লেখা, নাটক করা, মঞ্চে দাঁড়ানো, এরম অনেকেই আছেন। তাদেরকেও ধন্যবাদ। এবং আবার বলছি, ও বলেছে আমিও বলছি, যে একটা অসাধারণ প্রযোজনা দিয়ে এই নাটকের এই অনুষ্ঠানটা তার বাঁধা হয়ে গেছে, যে তারটাকে ধরে আমরা হয়তো কিছু নিজেদের মধ্যে আলোচনা করব। এই আলোচনাটা করতে গিয়ে আমার প্রথম যে কথাটা মনে পড়ছে, ও শুরুতেই একটা আর্ট এবং কালচার নিয়ে একটা অসাধারণ ভাবনা, অসাধারণ চিন্তাভাবনা, যেটা আমরা হয়তো আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মতো আমরা হয়তো বুঝতে পারি না। আর্ট আর কালচারের এই যে দ্বন্দ্বটা, এটা মানে আজকের নয়, বহুদিন এবং আগামী দিনেও থাকবে। আমি এটাকে দ্বন্দ্বই বলবো আর কি। এখানে রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে আমরা শুরু করছি, যে রবীন্দ্রনাথ এক জায়গায় বলছেন যে আলোর কমল হীরের পাথরটা হলো বিদ্যে, আর তার থেকে যেটা ছিটকে পড়ে সেটা হলো কালচার। ফলে বিদ্যে, ও যে ওই যে স্কুলের বিদ্যের কথা বলল, যে বিদ্যে আমরা নিয়ে বড় হচ্ছি প্রতিনিয়ত, যে বিদ্যে আমাদের প্রভাবিত করছে, আমাদের যে বিদ্যে শিখতে হচ্ছে বাধ্য হয়ে, সেই বিদ্যেটা কিন্তু আমাদের শিখতে হচ্ছে, মানে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু ওই যে দীপ্তিটা, ওই দীপ্তিটাই কিন্তু আমাদের আশা, আমাদের আগামী দিন। কিন্তু এই জায়গাটা আমি দেবাশিসের কাছে আসব, যে এই যে দীপ্তিটা যত ছড়িয়ে পড়ে, তখনই তো সৃষ্টি বাড়তে থাকে, সৃষ্টি হতে থাকে। রবীন্দ্রনাথের কথাতেই যদি আমরা যাই, সেইখানে আমি ওকে এসেই বলছিলাম যে আমরা ছোটোবেলায় দেখেছি যে নাটকে শিক্ষা বা নাটকের এই শিক্ষার নাটক আর কি, যেটা আমরা নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের মা ঠাকুমারা, আমাদের পাড়ায় পাড়ায় বিভিন্ন যাত্রা পালাগান হতো, সেখানে আমার মা ঠাকুমা, আমার দাদু, তারা গিয়ে শুনতেন, এবং সেখান থেকে ডিরেক্ট একটা সামাজিক শিক্ষা তৈরি হতো। সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, আমাদের মধ্যে অনেকের হয়তো সেটা পছন্দ হতে পারে, নাও হতে পারে, বা এটা খারাপ হয়েছে, এই জায়গাটা আরেকটু এরম হলে ভালো হতে পারে। কিন্তু একটু ভেবে দেখুন, আমাদের ছোটোবেলাটা আমরা ওখান থেকেই কিন্তু রবীন্দ্রনাথ জেনেছি, ওখান থেকে শরৎচন্দ্র জেনেছি, ওখান থেকে লেনিন জেনেছি। হ্যাঁ, মানে আপনাদের হয়তো মনে পড়বে খুব বিখ্যাত একজন অভিনেতা শান্তিগোপাল, তিনি এগুলো করেছেন। সেগুলো কিন্তু আমি বলছি যে এই দীপ্তিটা কোথাও একটা খুব সাবলীল ছিল, কিন্তু মানে ও যেগুলো বললো সেটা থেকেই বলছি যে এই যে আমরা যখন লেবেদেব বেঙ্গলি থিয়েটার তৈরি করলেন, মানে আমরা প্রসেনিয়ামে চলে এলাম, আমরা বাধ্য হয়েই প্রসেনিয়ামে থাকতে হয়, যদিও এখন স্পেস থিয়েটার একটা জায়গায় পৌঁছে গেছে, যেটা আমাদের ভারতীয় থিয়েটার, কিন্তু পাশ্চাত্য আঙ্গিকে একটা লেভেলে চলে গেছে। তা এই যে দীপ্তিটা, এটা থেকে কি বাংলা থিয়েটার একটু আমরা সরে যাচ্ছি, বা বা আমরা কি একটু আলাদা হয়ে অন্য কিছু করার চেষ্টা করছি? মানে এই দীপ্তিটা কি আমরা একেবারে সাধারণ মানুষের মধ্যে আনতে পাচ্ছি? তার কারণ উৎপল দত্ত একটা জায়গায় বলেছিলেন যে আমি যত মাধ্যমে কাজ করেছি, যাত্রা বা লোক থিয়েটার বেস্ট, আমি এরকম রেসপন্স কোথাও থেকে পাইনি। তা সেইটা কিন্তু ডিরেক্ট অ্যাপ্রোচ করে। আমার দেবাশিসের কাছে এটা জানার, যে আমরা কি একটু মুখ ঘুরিয়ে নিই, মানে একটু কি আমরা বেশি জানি, বা অন্য কিছু? এমন একটা সময়ের কথা অতীন্দ্র বলেছে। অতীন্দ্র আমার বন্ধু, নিজে স্কলার মানুষ। এমন একটা সময়ের কথাও বলছে যখন আমাদের বিকল্প এন্টারটেনমেন্ট মিডিয়াম ছিল না। নাটকও তেমন করে ছিল না, মানুষকে যাত্রার আসরে গিয়ে বসতে হতো। আনন্দ পেতে গেলে যাত্রার আসরে গিয়ে বসতেই হতো, এটা মাস্ট ছিল। বিনোদনের আর কোনো উপায় ছিল না। আপনি গিয়ে আসরে বসছেন, আর এখন আসর আপনার বিছানায় ঢুকছে। অর্থাৎ এখন আসর মোবাইলে চলে এসছে। পার্থক্যটা বেসিক টেকনোলজি তৈরি করেছে।
আমি গতকাল স্বামী বিবেকানন্দ সেন্টিনারি কলেজের একটা সেমিনারে ছিলাম, বাদল সরকার বিষয়ে। সেখানে পবিত্র সরকার ছিলেন অংশুমান ভৌমিক, প্রবীর গুহ, বাদল সরকারের স্ত্রী বিশাখা রায় আর আমি। সেখানে এগ্রিকালচার আর টেকনো ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা শুনতে এসছে, প্রায় 100 ছেলেমেয়ে। বিশ্বাস করুন, তাদের মধ্যে একজনও থিয়েটার দেখেনি। তারা জানেই না থিয়েটার কি ভালো করে। এটা হচ্ছে আজকের সমাজ। ঠিক ও যে সময়টার কথা বলছে, আমরা 1924-এ যদি পিছিয়ে যাই বা তারও একটু পরে, ওই বসে থাকা ওই যে ক্রাউডটা যদি একই থাকতো, তাহলে আমি হলপ করে বলতে পারি তার মধ্যে প্রায় 80% বাচ্চারা যাত্রা দেখেছে। কারণ পাড়ায় পাড়ায় যাত্রার আসর একটা রেওয়াজ ছিল। নিজেরা করতেন পুজোর পরে, প্লাস প্রফেশনালরাও করে বেড়াতেন, এমনকি অ্যামেচার গ্রুপগুলোও করে বেড়াতেন। এই যে আমি বললাম না কিছুক্ষণ আগে আমার বক্তৃতায়, যে এই যে না জেনে যে থিয়েটার করা, সেইটা প্রায় পাড়ার খেলার মতো। বিশ্বাস করুন, তারও অনেক মূল্য আছে। পাড়ার খেলা আমাদের একতা শেখায়, ভালোবাসা শেখায়, কমিউনিয়নশিপ শেখায়, তার আলাদা মূল্য আছে। আর্টিস্টিক মূল্যর বাইরে যে মূল্যগুলো, সেগুলো ভয়ানক। সেই জন্যই এই থিয়েটারগুলো জরুরি। তেমনই ছিল ওই সময়কার যাত্রাগুলো। তারা আমাদেরকে লেনিনকে সামনে দেখিয়েছে, নেতাজি সুভাষকে দেখিয়েছে, শরৎচন্দ্রের উপন্যাসকে নিয়ে এসেছে যাত্রায়, কখনো রবীন্দ্রনাথও এসেছেন। কিন্তু সময় ভয়াবহ একটা রুক্ষ জিনিস। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা কয়েনেজ আছে, বয়স হয়ে যাওয়াটাই জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। সময় কোনো দুঃখ, কান্না, অভিমান, রাগের জন্য বসে থাকে না, তেমন বসে থাকে না টেকনোলজি। আপনি যা আজ ব্যবহার করবেন না, আপনাকে ঘাড় ধরে 20 বছর পর তা ব্যবহার করতে বাধ্য করাবে এই পৃথিবী। কারণ যে টেকনোলজিটা আপনি অ্যাভয়েড করছেন, তার বদলে অল্টারনেটিভ 20 বছরের একটা টেকনোলজি আপনার আছে, কিন্তু সেই টেকনোলজিটা ধীরে ধীরে ফসিল হয়ে যাচ্ছে, এটা আপনি বুঝতে পারছেন না। অর্থাৎ কি না, আপনি এখনো গ্যাস ব্যবহার করছেন, 50 বছর পর শুধুমাত্র মাইক্রো ওভেন বা ইন্ডাকশন কুকারই থাকবে কিনা কেউ বলতে পারে না। তার ফলে এগুলোর ব্যবহার আপনাকে শিখতে হবে। যেমন আজকে উনুন উঠে গেছে, উনুন প্রায় তামাদি হয়ে গেছে, কিন্তু যখনও গ্যাস এসেছে, আমি বলছি আমার মা বলেছে যে গ্যাস বাড়িতে আনবে না, আমার বাবাকে বলেছে। ও বাস্ট করে ফালতু জিনিস, ওগুলো বাড়িতে আনবে না। মা 5 বছর ঠেকিয়ে রাখতে পেরেছেন। আমি জানি ঘরে ঘরে সব মায়েরাই বলেছেন। তারপর গ্যাস ঢুকে গ্যাসটা উনুনের মতো স্বাভাবিক হয়ে গেছে, তাই না? টেকনোলজি কি আটকে রাখা গেছে? মাটির উনুন যে ব্যবহার করেছে, সে কাঠ কয়লার ইটের বানানো উঠোন ব্যবহার করেনি, যেটা তার আগের টেকনোলজি। কিছু না কিছু প্রযুক্তি জীবনে চলতে গেলে আমাদের মেনে নিতে হয়। সেই রকম একটা প্রযুক্তির কথাও বলেছে, যেই প্রযুক্তিতে সেই সময়কে ধরা ছিল। আমাদের সময় হুদ্দুর করে দৌড়তে দৌড়তে সেই সময়কে পেরিয়ে এসছে। তাই লেনিনের প্রাসঙ্গিকতা আজকে আমাদের জীবনের ছেলেমেয়েদের কাছে নেই। কারণ আজ থেকে 70 সাল শেষ হয়ে গেছে, বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসছে, তারপর থেকে মানুষ আর বাচ্চাকে শেখাতে চেষ্টা করেনি যে কেমন করে সে লড়াই করবে, কেমন করে সে ব্যক্তিগতভাবে সাকসেসফুল হবে, আমরা সেটাই শিখিয়ে এসেছি। তার ফলে এই সমস্ত দিগ্দৃষ্টি মানুষকে জাগানো নেতারা আস্তে আস্তে অবসলিট হয়ে গেছেন। তার বদলে জায়গা নিয়েছেন ইন্ডিভিজুয়ালিস্টরা। আমাদের লেনিনকে
সাবস্টিটিউট করে দিয়েছে অমিতাভ বচ্চনের দিবার। তার ফলে এই যে সাবস্টিটিউশনের কাজটা চলেছে, এটা গতিশীলতা, এটা প্রবহমানতা, এটাকে আমাদের আটকে রাখা মুশকিল। আর আমরা বলতে পারি না কোন সময়ের শিক্ষা কি, হয়তো এই সময়ের শিক্ষা এটাই। আমি তো একটা ইন্টারভিউতে, কৃত্তিবাসে অংশুমান ভৌমিকের সাথে ইন্টারভিউতে আমি বলেছি যে আমরা থিয়েটারে সবসময় চেষ্টা করে এসেছি সমগ্রর কথা বলার, অনেক মানুষের কথা একসাথে বলবো। তার ফলে আমরা ব্যক্তি মানুষের দিকে নজর দিতে ভুলে গেছি। ব্যক্তি মানুষের দিকে নজর দিতে ভুলে গিয়ে আমরা ব্যক্তি মানুষ তৈরি করতেও ভুলে গেছি। তার ফলে আজকে যদি ইন্ডিভিজুয়াল মানুষের তৈরি হয়ে ওঠার প্র্যাকটিস শুরু হয়, আমি সেটাকে ওয়েলকাম করি। ইন্ডিভিজুয়াল মননশীল মানুষ তৈরি হলে সমাজে ক্রাইম কমবে। ব্যক্তি মানুষ যদি পবিত্র হয়, ব্যক্তি মানুষ যদি নিজেতেই সম্পূর্ণ হয়, ব্যক্তি মানুষ যদি অনেস্ট হয়, তার মরাল ঠিক থাকে, সে রাস্তায় নামবেই, সে কারো অপেক্ষা করবে না, কারোর জন্য অপেক্ষা করতে হয় না। আর আমি মনে করি আমাদের ব্যক্তি মানুষরা তৈরি হচ্ছে, আমাদের শিক্ষা আমাদের মতো করে রয়েছে। চেঙ্গিস খাঁ যেমন করে পৃথিবী বিজয় করেছিলেন, মানুষকে দুঃখ কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে আনন্দ পেয়েছিলেন, পরিবর্তিত হতে 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 আজকে মানুষের দুঃখ যন্ত্রণা অন্যকে দেওয়ার পদ্ধতিটা বদলে গেছে। আজও কিন্তু ওই ধরনের মানুষরা সমাজে, আমাদের এই যারা আমরা ক্রিয়েটিভ মানুষ, আমরা যারা পলিটিক্যালি অ্যাক্টিভ মানুষ, আমরা যারা সোসাইটি নিয়ে ভাবি, তাদেরকে ওই চেঙ্গিস খানের মতোই পদ্ধতি বদলে শুধু একই রকমভাবে ডমিনেশন প্র্যাকটিস করে যাচ্ছে। তার ফলে আমাকে ইন্ডিভিজুয়াল যত বেশি হয়ে উঠব, তত বেশি আমরা পলিটিক্যাল হয়ে উঠব, এটা এখনকার আমার মত। হ্যাঁ, তুমি যেটা বলছো একদমই ঠিকই, কিন্তু আমি একটা জায়গায় তুমি বলতে পারো যে আমি একটু আতঙ্কিত, বলতে পারো আশঙ্কা তো বটেই। কারণ এই যে তুমি বলছো আমরা তো দেবাশিসকে পাচ্ছি না, বা দেবাশিসের মতো আরও 10 জন 20 জন 25 জন। এবার এই যে একেবারে একটা কোর গ্রুপ যারা উঠে আসছে, তাদের হাতে কিন্তু ওই যন্ত্রটা আছে। আমি যন্ত্রের বিপক্ষে নই একটু, কারণ যন্ত্র ছাড়া আমি যদি বলি যে ওটাকে বাদ দাও, তাহলে ভুল বলা হবে একদমই। এবার আমি বলছি যে তাহলে এই যে থিয়েটারের যে শিক্ষা, যে আমাদের অবশ্যই ইন্ডিভিজুয়াল, তুমি যেটা বললে ইন্ডিভিজুয়ালিজম থেকেই একটা গোটা সমাজ তৈরি হচ্ছে, একটা মনন তৈরি হচ্ছে, সবচেয়ে বড় কথা। এই যে মননটা আমি যদি মননটাকে একটা সাবজেক্ট ধরি, তাহলে তো কোথাও একটা জার্ক করছে। মানে আমি তো দেবাশিসকে পাচ্ছি না, কারণ আমার সেই উপায় নেই, আমি পৌঁছতে পারছি না। ফলে এই যে জার্ক করে খানিকটা ভুল খানিকটা ঠিক, এইটা করে যখন সে একটা জায়গায় পৌঁছচ্ছে, তখন কিন্তু তার সেই মননটা কি তৈরি হচ্ছে বলে তোমার বিশ্বাস? সমাজে যতদিন সুবিধাবাদী মানুষরা থাকবে, করাপশন প্র্যাকটিস হবে। প্র্যাকটিস হলে একজন ইন্ডিভিজুয়াল মানুষ সঠিক পরিকাঠামো পাবেন না, এটা যুগে যুগে হয়ে এসছে। তার ফলে এখনো যে সঠিক মানুষ, তৈরি মানুষ নেই এটা নয়, আছেন, নানা স্তরে আছেন। একবার রজার পেনরোজকে, উনি একজন বিখ্যাত বিজ্ঞানী, জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা বলুন তো, আপনাদের সময়ে একজন আইনস্টাইন, নিউটন উঠে আসছেন না কেন? তাদের মতো বিজ্ঞানী উঠে আসছেন না কেন? রজার পেনরোজ বলেছিলেন, আমাদের সময়ে 100 আইনস্টাইনের, নিউটনের সমান বিজ্ঞানিক রয়েছেন, তখন 1-2 ছিলেন, তাই আপনি দেখতে পাচ্ছেন না। তেনজিং নোরকেকে আমরা মনে রেখেছি, তিনি প্রথম উঠেছিলেন। এখন এভারেস্টের চূড়ায় ট্রাফিক জ্যাম হয়। আমার মনে হয় সব রয়েছে, আরো বেশি মাত্রায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি না বা দেখছি না। সেটা আমার নিজের একেবারে অনুভব, কারণ আমি দেখেছি।
আমি আমার আমার নিজেকে দিয়ে বলছি, আমার নিজের 30 বছর বয়সে আমার যা জ্ঞানগম্যি ছিল, যা প্র্যাকটিস ছিল, যা একাগ্রতা ছিল, আমি আমার জুনিয়র এরম 30 বছর বয়সী বা তার কম বয়সী বা তার একটু বেশি বয়সী একদল মানুষকে নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি তারা আমার থেকে অনেক এগিয়ে, তারা আমার থেকে অনেক বেশি পরিষ্কার ভাবতে পারে, তারা আমার থেকে অনেক বেশি ম্যাচিওর, তারা আমার থেকে অনেক বেশি দক্ষ, তাদের নিয়ে আমি কাজ করি। তার ফলে আমি জানি আছে, আমাদের দেখবার চোখটা শুধু পাল্টাতে হবে। আচ্ছা, এবার একটু থিয়েটারেতে আসি। তোমার একটা বৈশিষ্ট্য আছে, মানে বৈশিষ্ট্য মানে এটা একেবারে পুরো, যেটা হয়তো অনেকে সমালোচনা করেন, আমি 100% সমর্থন করি এটা, যে তার কারণটা অন্য। তার কারণটা হচ্ছে আমি বিশ্বাস করি নাটককার এবং নাট্যকার, হ্যাঁ, এই দুজন কেউ কাউকে বোঝাতে পারেন না। এটা আমার বিশ্বাস। হয়তো কাছাকাছি যেতে পারেন, মানে নাট্যকার নাটককারের কাছাকাছি যেতে পারেন, বা নাটককার নাট্যকারের কাছাকাছি যেতে পারেন, কিন্তু এই মেশাটা আমার বোধহয় হয় না, মানে আমার মনে হয় না সঠিকভাবে। তুমি কিন্তু এটা করে দেখাচ্ছ, সেটা ভালো করছো খারাপ করছো সেটা পুরোটাই দর্শকদের বিষয়। কিন্তু আমরা যদি বাংলা মঞ্চে দেখি, মানে আমাদের থিয়েটার এরিয়াতে দেখি, সেখানে কোথাও কোথাও কিন্তু আমরা নাটক দেখতে গিয়ে দেখছি যে নাটকটা দারুণ, পরিচালনাও দারুণ, কিন্তু কোথাও একটা না আবহটা নেমে গেল, মানে আমি নিতে পারলাম না, বা কোথাও একটা আলো ঠিকঠাক গেল না, মানে আলোটা কোথাও একটা করলো। আমি তোমার কনসেপ্টটাকে সরিয়ে রেখে বলছি, ইন জেনারেল বলছি। সেই জায়গাটাতে একটা জায়গা হবার জন্য যে থিয়েট্রিক্যাল অ্যাম্বিয়েন্স লাগে, সেটা কি আমাদের আছে বলে তোমার মনে হয়, বা আমরা পৌঁছতে পেরেছি বলে মনে হয়? যেটা 1 মিনিট একটু বলছি তোমাকে, যেটা তুমি ভালো বলতে পারবে এই মুহূর্তে, অন্তত ফ্রান্সে এই ধরনের কাজ হচ্ছে, যেটা কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা তৈরি হচ্ছে, এবং আমাদের স্পেস থিয়েটার কনসেপ্টকে নিয়ে তারা কাজ করছেন। তুমি জানো ভালো করে যে একটা অন্য লেভেলের কাজ হচ্ছে, যেটা এখানে দু একটা চেষ্টা হয়েছে, যেটা ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ওই ঘড়ি এটা নিয়ে, যেটা আমাদের শোভাবাজার রাজবাড়িতে একটা কাজ হয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছে, আমি ওটা কভার করতে গিয়েছিলাম। হ্যাঁ, এই যে এই বিষয়টা তোমার কি মনে হয়, মানে এটা কি ম্যাচ করানো যায়? মানে কোথাও একটা কি থিয়েট্রিক্যাল, মানে কি বলবো, থিয়েট্রিক্যাল ভাবনার জায়গাতে প্রবলেম হয়, নাকি আমরা এগোতে পারি এইভাবে? আরেকটু ক্লিয়ার করো বেজিনা। ক্লিয়ার হচ্ছে, মানে ধরো নাট্যকার এবং নাটককার, তাদের যে ভাবনা, সেই ভাবনাটা এক হতে গেলে আরও টেকনিক্যাল জায়গাগুলো এক হতে হয়। বুঝতে পেরেছি। আমাদের বাংলা থিয়েটারের মুশকিল হচ্ছে আমরা অক্ষমতাকে এনজয় করি। আমরা যে আলো বুঝি না, আমরা যে সাউন্ড বুঝি না, আমরা ডিজাইন বুঝি না, সেটা নিয়ে আমরা গর্ব করি। সবাই নয়, অনেকেই। তার ফলে কি হয়, যখন আমি আমার অক্ষমতাকে এনজয় করতে শুরু করি, তখন এই সাবজেক্টগুলো, সেই নিয়ে কিছু মানুষ যারা প্র্যাকটিস করেছেন, করছেন, খালেদ চৌধুরী, তাপস সেন, সতু সেন, সুরেশ দত্ত, এদেরকে আমরা অজান্তেই অপমান করে ফেলি। আমরা বলি যখন শুধু অভিনয়টাই থিয়েটার, তখন আমরা কত বড় অপরাধ করি আমরা নিজেরাই জানি না। তাহলে সারা পৃথিবী জুড়ে এত থিয়েটার স্কুল, তাহলে সারা পৃথিবী জুড়ে আলো নিয়ে, আবহ নিয়ে, সেট নিয়ে এত কাজ হতো না। আমি মনে করি আমাদের লিভিং আর থিয়েটার, এই দুটো তো বাইনারি, অপোজিট হলেও রিফ্লেকশন। লোকে বোঝে না যে এখানেও আলো আছে, এই যে বসে আছেন এগুলো ওই আলোর সোর্স। সেট ওইভাবে সাজানো হয়েছে, দেখুন এগুলো সেট প্রপার্টিজ, এগুলো যেগুলো পড়ে আছেন আপনারা সেগুলো কস্টিউম। আজ থেকে 100 বছর পরে এই সেমিনারের একটা দৃশ্য করতে গেলে এইগুলো যদি না থাকে, কেউ যদি এই পড়াশোনা না করেন সেই সময়ে কি ছিল, কি ব্যবহার করা হতো, কালার কি ছিল,
আলো কি ব্যবহার হতো, প্রপার্টিসের মেটেরিয়াল কি ছিল, তাহলে বুঝতে হবে আপনি ফাঁকিবাজি করছেন। আপনি শুধু আমার আর অতীন্দ্রর আর আপনাদের বসে থাকাকে কপি করে অথবা ভুল অ্যাক্টিং করে, যেটাকে আপনারা বলেন অ্যাক্টিং করে চলে গেলেন আর বললেন এইটাই থিয়েটার। তারা জানবেন এই সময়টাকেই পুরো আপনারা অস্বীকার করলেন, যে এই সময়ের মধ্যে এই থিয়েটারটা বেড়ে উঠেছে। মানে আমরা যখন বলছি অভিনয় বাদে বাকি কিছু দরকার নেই, তখন আমরা আমাদের বাড়ির গাছপালা, বাগান, চেয়ার টেবিল, খাবার দাবার, আমার বাড়ির লাগানো টিউবলাইট সব কিছুকে অস্বীকার করছি। আর এই করতে গিয়ে বাংলা থিয়েটার পিছিয়ে পড়ছে। এটা হচ্ছে যারা অস্বীকার করছে তারা জানে না, তারা টেকনিক্যালি সাউন্ড নয়, তারা সেই নিয়ে পড়াশোনা করেনি, চর্চা করেনি। সত্যজিৎ রায়কে না হলে নিজের ডিরেকশনে সিনেমা তৈরি করার জন্য নিজেকে সঙ্গীত চর্চা করে নিজে সঙ্গীত ডিরেক্টর হওয়ার জন্য আলাদা প্র্যাকটিস করতে হতো না। আমাদের এখানে এগুলো বাহুল্য, আমাদের অক্ষমতা ঢাকতে এগুলোকে বাহুল্য বলা হয়। তার ফলে যখন এ বিষয়ে আমরা বলবো হ্যাঁ এগুলো জরুরি, সত্যিই জরুরি, এগুলো প্রয়োজন, যখন আমরা মানবো যে এগুলো আমরা পারি না, শিখিনি, চর্চা করছি না, তখন ভালো কাজ বাড়তে থাকবে। এবং যারা এগুলো বলে তারা বিশ্বাস করুন অভিনয়টাও জানে না। অভিনয়ের এই যে এত এত পরিবর্তন, এত এগিয়ে যাওয়া, এত ইনডেপথ রিসার্চ কিচ্ছু জানে না তারা। তারা এখনো আলিয়া কাজানের ডেমনস্ট্রেটিভ বা স্ট্রাকচারাল অভিনয়ে পড়ে আছে, সেটাকেই তারা অভিনয় বলে জানে। আর নাটককার এবং নাট্যকার, নাটককার মানে যে লিখছেন আর নাট্যকার মানে যে নাটকটা তৈরি করছেন। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি যখন নাটক লিখি আমি তখন শুধু সাহিত্যর দিকে মনোযোগ দেই। আমি ভাবিই না ওটা কে ডিরেক্ট করবে, কিভাবে ডিরেক্ট করবে, আমি যা ইচ্ছা তাই লিখি, যা মনে হবে তাই লিখব। সেটাকে ভেবে কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটা ভাবার দায় ডিরেক্টরের। হ্যাঁ, এবং আমি যখন আবার ডিরেক্টর হয়ে যাচ্ছি তখন আমি নাটককারকে চিনি না। আমার যা মনে হবে তেমন করে আমি স্ক্রিপ্টটাকে বদলে নেব। দুটো আলাদা সত্তা, কখনোই এই দুটো সত্তা মিশতে পারে না। কিন্তু এই বিষয়ে বলি, এই দুটো এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা হয়, অনেক কিছু এটার ভাগ আছে। আপনারা যারা থিয়েটার নিয়ে পড়াশোনা করেন, ডিরেকশন নিয়ে, তারা নিশ্চয়ই আলেকজান্ডার ডিনের ফান্ডামেন্টাল অফ ডিরেকশন, থিয়েটার ডিরেক্টিং পড়েছেন বা পড়বেন ভবিষ্যতে। আর্টিস্ট দু রকমের হয়, একজন ক্রিয়েটিভ আর্টিস্ট আর একজন ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট। ক্রিয়েটিভ আর্টিস্ট কাকে বলে? যিনি কন্টেন্টটা তৈরি করছেন, অর্থাৎ লেখাটা যার। আর ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট মানে সেই মূল কন্টেন্ট থেকে যারা কাজ করছেন, অর্থাৎ কিনা লেখা বিভূতিভূষণের আর ছবি বানাচ্ছেন সত্যজিৎ রায়, পথের পাঁচালী, তাহলে এখানে ক্রিয়েটিভ আর্টিস্টকে বিভূতিভূষণ, সত্যজিৎ রায় কিন্তু ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট। তার সঙ্গে যে অভিনেত্রীবর্গ, যে মিউজিশিয়ান, যে টেকনিশিয়ান কাজ করেছে, তারা সবাই ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট। এবার একজন ক্রিয়েটিভ আর্টিস্ট কি সুপিরিয়র ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট হচ্ছে? না, হতেও পারেন আবার নাও হতে পারেন, কারণ অনেক ক্রিয়েশনে মূল কন্টেন্টের থেকে প্রেজেন্টেশন ছাপিয়ে চলে যায়, এরকম অনেকবার হয়েছে। ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট ক্রিয়েটিভ আর্টিস্টকে ক্রস করে যেতে পারে, আবার কখনো নাও করতে পারে। তার ফলে এই ক্রিয়েটিভ আর্টিস্টকে যখন ইন্টারপ্রিট করবেন, ইন্টারপ্রিটেটিভ আর্টিস্ট বা আর্টিস্ট গুচ্ছ, আর্টিস্ট মণ্ডল, পরিমণ্ডল, তারা তাদের মতো করে ভাববেন, তাদের মতো করে প্রেজেন্ট করবেন। এবং ব্যাপারটা হচ্ছে আপনাদের প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই খাসির মাংস রান্না হয়। আমি হলপ করে বলে দিতে পারি একই জিনিস দিয়ে রান্না হয়। বেসিক খাসির মাংসটা আনা হয়, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, কখনো কখনো গরম মশলা, এই সব দিয়ে রান্না করা হয়। তো বেসিক, কিন্তু প্রত্যেকের বাড়ির টেস্ট আলাদা, প্রত্যেকের বাড়ির টেস্ট আলাদা। এবং একজন যিনি এই মুহূর্তে রান্না করলেন, বিকেলবেলায় রান্না করলে তার টেস্ট আলাদা হবে। তার ফলে কি,
যখন বানাচ্ছি তখন ওটা নিজের, ভালো মন্দের আমরা বিচার করতে যাচ্ছি না। তার মধ্যে কিছু মানুষ ভালো লাগবে, কিছু মানুষ ভালো লাগবে না, কিন্তু আমি নিজে বুঝতে পারবো যে ওটা আমার স্যাটিসফ্যাকশন হলো কিনা তৈরি করে। অ্যাকচুয়ালি আমার প্রতিটা কাজের ভুলগুলোকে আমার কাছে ধরিয়ে দেয়। আমি যখন আমার নিজের তৈরি নাটক দেখতে বসি, আমি শুধু দেখতে থাকি আমি কি কি ভুল করেছি, পরের কাজে তার রেকটিফিকেশন করার চেষ্টা করি। তার ফলে এই দ্বন্দ্ব থাকবে এবং এই সহাবস্থান থাকবে, এই স্বামী স্ত্রীর মতো ব্যাপার আর কি। একদমই তাই। এখান থেকেই যে ধারণাটা তৈরি হয় আর কি, মানে যেটা হয় আর কি, মানে গড়ে ওঠে, সেটা হচ্ছে জনপ্রিয় থিয়েটার এবং ভালো থিয়েটার। মানে তুমি যেটা বললে আর কি, তার নির্যাসটাকে যদি ধরি, হ্যাঁ, তাহলে জনপ্রিয় থিয়েটার আর ভালো থিয়েটার দুটো তো এক কথা নয়, বা এক কথা হলেও হতে পারে মেবি। মানে সব জনপ্রিয় থিয়েটার ভালো নাও হতে পারে, সব ভালো থিয়েটার জনপ্রিয় নাও হতে পারে। তোমার ক্ষেত্রেও এরকম অনেক উদাহরণ আছে। সেই ক্ষেত্রে কোথাও কোথাও জনপ্রিয় থিয়েটার তার আঙ্গিককে ধরে একটা লেভেলে পৌঁছে যেতে পারে, তার সম্ভাবনা আছে। মানে তার, আমি বলবো, হ্যাঁ একদম, হ্যাঁ। কিন্তু ভালো থিয়েটার, একদমই ভালো থিয়েটার, আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি যে থিয়েটার 3টে শো হয়েছে কিন্তু হয়নি, কিন্তু অসাধারণ কাজ। তোমার লাস্ট ওই যেটা যারা আমাকে ভালোবাসেনি, আমি এটার মানে একটা অন্যতম উদাহরণ আমি বলছি, এটা ওই থিয়েটারটা। তোমার অন্যান্য থিয়েটারকে আমি পাশে রেখেই বলছি আর কি। কিন্তু তুমি নিজেও কিন্তু খুব সন্দেহ আছে তোমার, যারা আমাকে ভালোবাসেনি কতদিন চলবে আমি জানি না, মানে আমার মনে হয় আর কি। কিন্তু আমার ওটা মানে অনবদ্য লেগেছে, অনবদ্য কাজ তোমার একটা, সেটা তোমাকে বলেছি। তা এই যে জায়গাটা, একটা ভালো কাজ, মানে ফিল্মের ক্ষেত্রে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে, থিয়েটারের ক্ষেত্রে কিন্তু আমরা খুব কোথাও একটা অসহায়। এই যে তুমি বলছো যে আমি একদমই ভাবি না, একদম ঠিক করো, কিন্তু তারপর এইটা আমার কিন্তু মানে একটা মানে বড় জায়গা আর কি। একদম ঠিক। অতীন্দ্রর সঙ্গে কথা বলে আমি খুব আরাম পাচ্ছি, কারণ অতীন্দ্র জানে ঠিক কোন জায়গাটায় টাচ করতে হয়। মানে সেটা যেহেতু ও নিজে এত লিটারেচারের লোক এবং প্র্যাকটিশনার, এই যারা আমাকে ভালোবাসেনি, আমি জানি যারা আমাকে ভালোবাসেনি আপনারা হয়তো কেউই দেখেননি, কিন্তু আমি অনুরোধ করব এই থিয়েটারটা দেখবেন, ভালো লাগুক বা না লাগুক দেখবেন। এটা আমার খুব পছন্দের একটা থিয়েটার, এবং এটা আমি মনে করি আমার যদি বেস্ট দুটো লেখা থাকে তার মধ্যে একটা। এবং এটা এই সময় রবিবার বাড়িতে বেরিয়েছিল, অনেকগুলোই বেরিয়েছিল নাটক আমার এই সময়, নিয়মিত এক সময় লিখতাম, এখনও লিখি মাঝে মাঝে। অনির্বাণ তখন এই পেজটার দায়িত্বে ছিল, সম্পাদকীয় তুমি জানো, আর বৈজয়ন্ত সাব এডিটর ছিল। ওরা দুজন এই নাটকটা পড়ে আমায় ফোন করে বলেছিল এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের নাটক লিখেছো, এটা তোমার বেস্ট লেখা। এবং ও তৈরি করার ফরম্যাটটাও ওরকম, আমি অদ্ভুতভাবেই প্রেজেন্টেশনটা করেছি, দেখেছো। এই যে ও বলছে সব মানুষকে টাচ করবে না, মানিকবাবুর মেঘ সিনেমাটা কিছুদিন আগে বহুল চর্চিত হয়েছে, আপনারা জানেন, খুবই প্রশংসা পেয়েছে, অনেক প্রাইজ পেয়েছে, প্লাস খুবই প্রশংসা পেয়েছে অভিনন্দন ব্যানার্জি। অভিনন্দন খুব ট্যালেন্টেড ফিল্ম ডিরেক্টর। সেদিন অভিনন্দন দেখতে এসেছিল নাটকটা। অভিনন্দন স্টেজে উঠে স্টেজ থেকে শেষ হয়ে যাওয়ার পরও 2 ঘন্টা স্টেজ থেকে বেরোয়নি, ঘোরাঘুরি করেছে শুধু। যে এরকম করে আমি একটা সাবজেক্ট ভাবতে চেষ্টা করেছিলাম, আমি বুঝতে পারছি কিভাবে একটা সাবজেক্টকে এইভাবে ভাবা যায়, কারণ আমি এই প্রেজেন্টেশনটা নিয়েই আমি চিন্তিত ছিলাম কি এরকমটা হতে পারে, এরকমভাবে একটা এপিককে প্রেজেন্ট করা যেতে পারে। কিন্তু আমি এপিককে যেটা প্রেজেন্ট করিয়েছি ও জানে, সেটা একদম ফিউশনের মতো, টাইম ল্যাপস করে তার প্রেজেন্টেশন স্টাইলে পুরোই, তার সঙ্গে এখনকার মিথ বা পুরাণের কোনো সম্পর্কই নেই, কিন্তু অদ্ভুতভাবে মানে লিঙ্কটা কোথাও জার্ক করছে না, এটাই হচ্ছে মানে সাফল্য, আমি বলবো এটাই একদমই। কিন্তু সমস্যাটা হচ্ছে আমি জানি ওটা অনেকে আলোচনা করেছেন, আমি জানি যেটা কি হচ্ছে বুঝতে পারছি না। আমি জানি এটা আমার অক্ষমতা, এবং আমি চাইও না, এটা আমার দায়িত্বও নয় যে সবাই আমাকে বুঝুক।
মানুষ আমাকে বুঝলো কি না বুঝলো সেই জন্য আমি দৌড়ে দৌড়ে ভিক্ষার পাত্র হাতে যাব না। মানুষ বেশিরভাগ সময়ই বেশিরভাগ শিল্পীদের বুঝতে পারেনি। আমি শিল্পী বলে বলছি না, আমি তাদের থেকে অন্তত শিখেছি বা হজম করতে শিখেছি। তাদের বোঝাবার দায় আমার নয়। কিছুক্ষণ আগে দাদা আমাকে এক্সচেঞ্জ করছিলেন যে কল্পনার অতীতের শেষ দৃশ্যটা কি, তুমি কি এটা বলতে চেয়েছো? আমি দাদার সঙ্গে, দাদা আমার থিয়েটার দেখেন, সিনিয়র থিয়েটার প্র্যাকটিশনার, আমার খুব ভালো লাগলো তিনি এটা নিয়ে ভেবেছেন। কিন্তু আমি দাদাকে এটাই বললাম যে আপনি যেমনটা মনে করেছেন তেমনটাই ওটা। একটা আর্ট যদি নির্দিষ্ট হয়ে যায় যে আমি এটাই বলতে চেয়েছি, সবাইকে এটাই বুঝতে হবে, তাহলে সেটা আর্ট না, ঈশপের গল্প। আমি ঈশপের গল্প লিখতে আসিনি। সবার কাছে আলাদাভাবে যখন পৌঁছাচ্ছে একটা আর্ট, তখনই সেটা আর্ট। প্রত্যেকে নিজের মতো করে ডিকোড করলেই সেটা আর্ট। সবার কাছে সেটা সমান নয়। এ ভাববে ওটা, ও ভাববে ওটা, সে ভাববে এটা। সবচেয়ে বড় কথা, চিন্তার খোরাক হয়ে উঠবে যা জিনিস, সেটা আর্ট। শিক্ষা দেবে যেটা, সেটা আর্ট নয়, সেটা স্কুলিং। আর্ট আর এডুকেশনের পার্থক্যটা বুঝতে হবে। আমি আপনাকে কিছু শিখাতে আসিনি, মাফ করবেন, আমি আপনাকে ভাবাতে এসেছি। তার ফলে এই যে ও বলছে, আমি কোনোদিনই মনে করিনি জনপ্রিয় হবার দায় আমার আছে। আমি জনপ্রিয় হতে চাই না। কিছুদিন আগে আমাকে একজন খুব ভালোবাসেন, তার সঙ্গে আমার ঝগড়া হয়েছে। তিনি বলেছেন তোমার আরও এইটা হওয়া উচিত ছিল, ওটা হওয়া উচিত ছিল। আমি বললাম না, রিহার্সেলে এসে সঠিক একটা পরিবেশ পাওয়াটাই আমার পাওয়া। সবাই অ্যাটেন্টিভলি প্র্যাকটিস করছে এবং প্রস্তুত হয়েছে, এটাই আমার পাওয়া জীবনের। কি নাম পেলাম, কে অ্যাওয়ার্ড দিল, কোন দর্শক উঠে হাততালি দিল, পেছনে কে আমার প্রশংসা করে ভরিয়ে দিল, এগুলো আমি বদার করি না, আমার আসে যায় না। কারণ এগুলোর শেষ আছে, আমার নিজের ভাবনার শেষ নেই। আমার যখন কাজের আয়ু ফুরিয়ে যাবে, আপনারা আমাকে মনে রাখবেন না, কিন্তু আমার নিজের ভেতরে আমার ওই বিশ্বাস, আমার ওই চিন্তা, তার লজিক যেন তৈরি থাকে। এমনটা যেন মনে না হয় আমার শেষ বয়সে এসে আমি নিজেকে ঠকিয়েছি অন্যকে খুশি করার জন্য। আমি অন্যকে ঠকাতে চাই না, তাই আমি নিজেও ঠকতে চাই না। আর মনে রাখবেন, আর্ট এমন একটা জিনিস বা শিক্ষা এমন একটা জিনিস যে আপনাকে বুঝতেই হবে, তার দায় কেউ দেয়নি। কারণ মানুষ পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষাগুলো নেয় যখন সে বুঝতে শেখেনি তখন। এবং সেটা কোনো স্কুলে না গিয়ে, কোনো কিছু না ভেবে, কোনো সম্মান দক্ষিণা না দিয়ে। কি বলুন তো, কথা বলতে শেখা আর হাঁটা শেখা। মানুষ জানেই না তখন শিখতে হয়, অথচ শিখে যায়, কারণ সে ওই পরিবেশের মধ্যে থাকে। আমরা যে আপনার না বোঝা একটা অন্য পরিবেশের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছি, যেটা আপনার ভালো লাগছে না, সেটারও একটা এফেক্ট আপনার মধ্যে থেকে যাচ্ছে, আপনি নিজেও জানেন না। যে আপনি রিজেক্ট করছেন, সেটাও আপনি আসলে অ্যাকসেপ্ট করছেন আপনার সাবকনসিয়াসে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একটা প্রশ্ন ওকে না করে মানে লোভ সামলাতে পারছি না আর কি। সেটা হলো যে এই যে নাটক তো সময়ের কথা বলে, মানে আবার কখনো আগামী দিনের কথা বলে, মানে একেবারে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যা ঘটছে সেটা নিয়ে আমরা নাটক তৈরি করি। আবার আজকের দিনে দাঁড়িয়ে ওই যেটা একটু আগেও বলছিল যে আগামীর কথা ভেবে আমরা নাটক তৈরি করি। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে বেশ কিছু নাটক, যেমন ধরুন এই রামনারায়ণ তর্করত্নের মানে কথা এখানে উঠে আসবে, যে প্রথম সামাজিক নাটক লিখছেন, তার আগে সামাজিক নাটক লেখা হতো না। এবং একটা মানে অসম্ভব সাহস, আমরা আজকের দিনে দাঁড়িয়ে ভাবতেই পারবো না যে কুলীন ব্যাপারটাকে নিয়ে উনি লিখছেন, এবং এটা একটা আন্দোলন, প্রতিবাদ, যেটা আমরা না স্রোতের কথা বলছিলাম যে আমরা একটু একটু করে ভাঙতে ভাঙতে নাটকের মাধ্যমে, থিয়েটারের মাধ্যমে এগিয়ে যাই, সেটা তারটা উনি বেঁধে দিলেন। এবং শুধু তাই নয়, ওনার ভাবনা প্রভাবিত করলো একজন মানুষকে, যে সারা পৃথিবীকে নাড়িয়ে দিল, সেটা হচ্ছে মধুসূদন দত্ত। সেটা পরের কথা। কিন্তু একটা জায়গায় খুব
মানে বিপন্ন লাগেই বলবো যে এই ধরনের নাটকগুলো, যেমন কুলীন কুলো সর্বস্ব, বা আমাদের যদি আমি উৎপল দত্তের কল্লোলের কথাই ধরি, এই নাটকগুলো তো একটা সময় একটা আন্দোলন, মানে মানুষকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু এই নাটকগুলো কিন্তু মারা গেল, মানে আমি যে এই শব্দটাই উচ্চারণ করছি, এইগুলো বা আগামী দিনেও এরম অনেক নাটক মারা যাবে, এরম এই লেভেলের নাটক। তা এই নাটকগুলো নিয়ে মানে আমাদের আজকের যারা আমরা কাজ করছি তাদের কি কিছু ভাবনা থাকা উচিত, বা আমরা কি কিছু ভাবতে পারি? এটাও আর একটা মারাত্মক প্রশ্ন, আমি খুব রিচড হচ্ছি তোমার প্রশ্নে। সেটা হচ্ছে, দেখুন, সমাজে যা টিকে যায় তার সব কিছুই মানুষের ব্যক্তিগত অনুভবের জিনিস। কারণ সময়ের প্রয়োজন সময়ে মিটে যায়। সময়ের তাগিদে যে নাটক লেখা হয়, যে শিল্প সৃষ্টি হয়, সেই সময়টা পুড়ে গেলে সেই শিল্পটাও পুড়ে যায়। কিন্তু সময়কে পেরিয়ে থেকে যায় ওই রবীন্দ্রনাথ। মানুষের অন্তরের গভীর নিয়ে কাটাছেঁড়া করে যা কিছু কাজ করে, সেগুলোকে শাশ্বত বলে আমরা জানি, সেগুলো চিরকালীন হয়ে থেকে যায়। দেখুন, ওর স্ত্রী এত সুন্দর দুটো গান গাইছিলেন, যেই দুটো গান কিন্তু আনুষ্ঠানিক গান। ওগুলো রবীন্দ্রনাথ কোনো একটা কিছুকে সেলিব্রেট করার জন্য লিখেছিলেন, প্রায় অর্ডারই লেখার মতো, লিখতে হবে বলে লেখা। যে লেখাগুলো রবীন্দ্রনাথের ভেতর থেকে নিজে থেকে এসছিল, যে লেখাগুলো রবীন্দ্রনাথ চেপে রাখতে পারেননি ভেতরে, বেরিয়ে এসছে বমির মতো, সেইগুলো কিন্তু শক্তিশালী গান হয়ে আজও মানুষকে টাচ করবে, অনুভূতিশীল মানুষকে টাচ করবে, করেও যাচ্ছে। কিন্তু আনুষ্ঠানিক গানগুলো শুধু অনুষ্ঠানে রিপিট হতে থাকবে। তার ফলে এই যে আনুষ্ঠানিক যে বা একটা সময়কে ধরে যে লেখা, সেই সময়টা মরে গেলেই তার প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে। কিন্তু সেই থিয়েটারগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময়ের জন্য আমাদের কাজ করা প্রয়োজন। সময়ের কিছু দাবি আছে, যারা কাজ করেন তারা রেভলিউশনারি, তাদের প্রয়োজন সমাজে সবচেয়ে বেশি। আবার পাশাপাশি এই শাশ্বত, চিরকালীন, গভীর, বিলাসী মানুষদেরও প্রয়োজন রয়েছে সমাজের। কোএক্সিস্ট করে। এক হচ্ছে আপনি নিজেকে সমগ্র পৃথিবীর জাগতিক সত্তার একজন অংশীদার বলে মেনে নিচ্ছেন, জীবন প্রবাহের। আপনি সেই নিয়ন্ডার্থাল যুগ থেকে আগামী কোটি বছর ধরে চলা যে মানব প্রজাতি, তার একজনের মতো করে নিজেকে মেনে নিচ্ছেন। আবার আপনি এই সময়ের সন্তান। এই সময়ের যা কিছু সমস্যা, যা কিছু বেদনা, যা কিছু আনন্দ, সেগুলোকে আপনি নিজের জীবনে গ্রহণ করছেন বা বর্জন করছেন। তার ফলে এই সময়ে জন্য যা কিছু শিল্প তৈরি হচ্ছে, আপনি চলে যাওয়ার পর ভ্রাম্যমান যে প্রবহমান যে সময়, এই সময়কে পেরিয়ে গিয়ে সেটাও মরে যাচ্ছে। আর এই সময়ে আপনি যাকে ভালোবাসছেন, যাকে আঘাত করছেন, যে বেদনা কোনোদিনই আপনার থেকে মুছে যাচ্ছে না, যেটা মানুষে মানুষে প্রবাহিত হয়ে সময়কে ছাড়িয়ে চলে যাচ্ছে, সেগুলো থেকে যাচ্ছে। তার ফলে দুটোরই প্রয়োজন রয়েছে, দুটোর দুরকম করে প্রয়োজন রয়েছে, প্যারালালি। হ্যাঁ, একদমই তাই। যেমন বাদল সরকার একটা সময় প্রসেনিয়াম নাটক প্র্যাকটিস করেছেন, একটা সময় প্রসেনিয়াম থেকে বেরিয়ে এসে নাটক প্র্যাকটিস করলেন, আরেকটা সময় এসে বললেন যে আমি গ্রামের মানুষদের জন্য থিয়েটার করব, শিল্প চুলোয় যাক। তারা কি থেকে বঞ্চিত, এই কি শব্দটা তারা পাচ্ছে মারাত্মক। না, তাদেরকে জানিয়ে দেওয়া আমার থিয়েটারে প্রয়োজন। তাদের মৌলিক অধিকার, তাদের দাবি দেওয়া, তাদের বেঁচে থাকার ন্যূনতম জিনিস তারা কিভাবে পাবে, সেই নিয়ে কথা বলা আমার প্রয়োজন, গ্রামে যাওয়া প্রয়োজন। সেটা তিনি ভেবে বার করে নিয়েছিলেন, মিছিল করেছিলেন, ভোমা করেছিলেন, আরও অনেক কাজ করেছিলেন। তা
তিনিও তো শিল্পী, এইটা কিন্তু মানে তুমি যেটা activist বলছো হয়ে উঠছেন। আরেকজনের নাম মনে আসছে, মানে তিনি নাটকের লোক তো বটেই, কিন্তু নাটকের লোকের থেকে অনেক বেশি, সেটা হচ্ছে ঋত্বিক ঘটক। একই কথা, যে মানে অনেক খারাপভাবে বলেছিলেন উনি, শিল্প চুলোইয়া কথাটা। উৎপল দত্তও বলেছিলেন আমি প্রোপাগান্ডিস্ট, আর্টিস্টের বদলে উনি বলেছিলেন আমি প্রোপাগান্ডিস্ট। হ্যাঁ, যার জন্যই উনি বলতে পারছেন যে ওই মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে এটাই আমার শ্রেষ্ঠ জায়গা আর কি, এর থেকে বড় জায়গা আমার কাছে নেই। অনেক মানুষ, হ্যাঁ একসাথে বহু মানুষকে কমিউনিকেট করছেন এবং একদম তৃণমূল স্তরের মানুষ। এবং প্রান্তিক মানুষজন যারা একেবারে মানে প্রতিদিন মানে ওই টাকাটুকু না আনতে পারলে রোজগার করে, একদম। যাদের চলবে না। একদমই তাই। হ্যাঁ, ফলে এই এই যে বিষয়টা, এটা তো চলবে আরও অনেক, মানে এটা বসলে আলোচনা আরও চলবে, কতক্ষণ চলবে কোনো ঠিক নেই। এবং মানে আমারও ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে। হ্যাঁ, আমার লাস্ট যেটা বলার আর কি, একটা কথা, সেটা হচ্ছে আমাদের তো মানে হয়ে এলো, ধরো আমরা তো 50-55 সব হয়ে গেছে, আমাদের আর তো এবার যেটা করব সেটা ওই কোথাও একটা সেই আটপৌড়ে আগের শাড়িটা আর একবার পরি, এরম ব্যাপারটা থাকবে আর কি কোথাও। কিন্তু যে ছেলেগুলো করলো আর কি, তাদের তুমি 2-4 লাইনে কিছু বলো যে আগামী দিনে যে তারা থিয়েটারটা কিভাবে করবে, মানে ওরাই তো আমাদের নিয়ে যাবে, আমাদের আলটিমেট 8-10 বছর খুব বেশি হলে। আমি মনে করি অতীন্দ্র, আমি মনে করি একজন মানুষের প্রায় 50-এ এসে সঠিক জীবন সম্পর্কে ধারণা তৈরি হয়। তার আগে অনেকটাই থাকে ভাষা। তার ফলে 50 বছর বয়সের পরই তুমি যে কাজটা করবে সেটাই আসলে তোমার স্টেটমেন্ট। তার ফলে তোমার এখন শুরু হলো। তার ফলে আসল কাজ, মানুষ যখন এতটা ম্যাচিওরড হতে যাবে যে বুঝে যাবে মৃত্যু আলটিমেট, পরাজয় আলটিমেট, তখন মানুষ নিরপেক্ষভাবে ভাবতে শিখবে নিজেকে ছাড়িয়ে। তার ফলে 50 শেষ নয়, 50 শুরু। আর নতুনদের বলবো, আমি নতুনদের কি বলার আছে, নতুনরা আসলে আমাকে বলে এই যে ওরা এত যত্ন করে একটা পারফরমেন্স করেছে, একটা ছোট্ট ভুল করেনি, একটা ছোট্ট ভাবা যায় না। এবং ওদের দেখে আমি বললাম বটে প্রলয়কে এটা ছোটদের থিয়েটার নয়, এটা বড়দের থিয়েটার, কিন্তু ওরা যখন করেছে ওদেরকে দেখে একবারও সেটা মনে হয়নি। তার মানে আমরা বারবার এই যে নতুন প্রজন্মকে গালিগালাজ করি, এরা কিছু শিখছে না, এরা কিছু জানছে না, এরা কিন্তু আমাদের থেকে এগিয়ে, এরা আমাদের থেকে শৃঙ্খলাপরায়ণ, আমাদের থেকে ম্যাচিওর। এবং আমি শুধু এটাকেই বলবো, ওদেরকে বলবো বিবেকানন্দর মতোই, পিতামাতার অবাধ্য হওয়াই প্রগতির প্রথম লক্ষণ। আর আমার কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ। আমরা এখানেই অনুষ্ঠানটা শেষ করছি, মানে আমাদের আলাপচারিতাটা। আমি ওনার কাছে মাইকটা করছি। ধন্যবাদ। ধন্যবাদ অতীন্দ্রদা এবং দেবাশিস দাকে এমন একটা অসম্ভব সুন্দর অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমরা হরিনামী দৃশ্যকাব্যের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, অভিনন্দন জানাচ্ছি। আমি অনুরোধ করব যে আজকের যে আলাপচারিতা হলো, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ওনাদেরকে করতে পারেন, তাহলে ওনারা ওনাদের মতো করে তার উত্তর দেবেন। খুব সংক্ষেপে এই অনুষ্ঠানটা আমরা শেষ করব এই পর্বের মধ্যে দিয়ে আর কি। যারা উপস্থিত আছেন তাদের কাছে অনুরোধ করব, যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই আলাপচারিতার অনুষ্ঠানের পরে আপনারা দেবাশিস দাকে, অতীন্দ্র দাকে করতে পারেন। দয়া করে যদি হাত তোলেন তাহলে আমি মাইক্রোফোনটা নিয়ে আপনাদের কাছে যাব। হ্যালো, মাধ্যমিক হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, এখন পিএসসি পরীক্ষা দিতে বসেছি, পাবলিক সার্ভিস কমিশন। আচ্ছা, এই
আপনাদের আলাপচারিতাটা শুনে আমি অনেকটাই সমৃদ্ধ হলাম। প্রথমে বললাম যে আমি দেবাশিসদার কাছে ক্লাস করি, অনেক কিছুই শিখি প্রত্যেক দিন। ওনার সঙ্গে যখন আলাপচারিতাই হয় তখন অনেক কিছু শিখতে থাকি। এখানেই এইটা যেটা আপনি অতীন্দ্রদা শুরু করলেন না, যে মানে একটা দীপ্তি, সেখান থেকে আমার মনে একটা প্রশ্ন আসলো যে যদি আমি একটা হিরে ধরি, সেটা তো একটা পাথর থাকে, সেটাকে ঘষতে হয়, ঘষতে 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 তারপর সেখান থেকে ছটা বা দীপ্তি বা একটা গ্লিটার যেটা আমরা বলি সেখান থেকে বেরোয়। যদি আরেকটা আমি উদাহরণ দিই, যদি একটা ছুরি থাকে, সেটা যদি ভোঁতা থাকে, শার্প না থাকে, তাহলে আমাকে ঘষতে হয়, ঘষে তারপর সেটাকে শার্পেন করতে হয়, তখন সেটা দিয়ে ভালো কাজ করা যায়। মানে এই যে ধার বা ওই দীপ্তি দুটোই কিন্তু এক। তার মানে আমার কাছে জিনিসটা রয়েছে, একটা অবজেক্ট রয়েছে, বা একটা মানুষ রয়েছে, বা একটা বাচ্চা রয়েছে। আপনি যে কথাটা বললেন যে চিন্তন বা মনন, যে মনন তৈরি করা, অ্যাকচুয়ালি বিদ্যেটাই তো একটা মনন তৈরি করে, যে কি বিদ্যে দিয়ে আমি ওই ধারটা আনবো, বা কি বিদ্যে দিয়ে আমি একটা পাথরকে ঘষলে সেটা এত সুন্দর দীপ্তি দিতে পারে, তার আভা হতে পারে, সেটা একটা সুন্দর একটা দামি হিরেতে পরিণত হয়। আর তার আগে পর্যন্ত সেটা হয়তো একটা রাস্তার ধারে পড়ে থাকলে হয়তো সেটাকে আমরা পাথর বলছি। তার মানে এই যে একটু আগে আমি দেবাশিসদার কথাকে একটু হয়তো ডিফেন্ড করব, যে হয়তো হয়তো আপনি বললেন যে আমি চাই না যে আমার শিল্প কেউ বুঝতে পারুক কি না পারুক সেটা আমার দায় নয়, হয়তো এটা আপনার জায়গা থেকে আপনি বললেন। কিন্তু আমি নিজে বলবো, বা আমার যেটা মনে হয়েছে একটা প্রশ্ন, যে তাহলে কি ওই বিদ্যের অভাব হচ্ছে, যে আমি আপনার যারা আমাকে ভালোবাসেন আমি দুবার দেখেছি, উড়ন্ত তারাদের ছায়া আমি দুবার দেখেছি, কারণ তার যে সমগ্র ব্যাপারটা উনি এই যে বললেন না, যে খালি অভিনয়টাই থিয়েটার নয়, তার সাথে অনেক কিছু যুক্ত থাকে। সে অনেক কিছুগুলো বুঝতে গেলে একবারে আমার মাথা হয়তো অতটা শার্প নয়, আমি একবারে সবটা দেখবো বা সবটা বুঝে যাব, তার মানে আমাকে দুবার দেখতে হয়েছে। তার মানে আমাকে সেটার মধ্যে ঢুকতে হলে আমাকে তাহলে বারবার সেটার কাছে ফিরে যেতে হবে, সেটাও হয়তো একটা বিদ্যে। তাহলে এই বিদ্যেটা আমরা কি ছোটদেরকে কি করলে, মানে ভালো আর্ট প্র্যাকটিস করা, ভালো জিনিসকে আমি একবার বুঝতে না পারলে সেটাকে বুঝতে হবে। যিনি ক্রিয়েটিভ আর্টিস্ট উনি হয়তো ওনার মতো করে বলছেন যে আমি যেটা তৈরি করেছি সেটা যদি কারোর কাছে হয়তো 100 জনের কাছে গেল, 10 জন যদি বোঝে, 90 জন না বুঝলে আমার কিছু করার নেই। কিন্তু এই 90 জনের যে দায়িত্বটা থেকে যাচ্ছে সমাজের ওপর, যারা আমরা ওই 90 জনকে হাতে করে তৈরি করছি, সেটা তাহলে কি, সেইটা কি করা আমার কি মনে হয় না যে মানে হ্যাঁ, আমার শুরুতেই আমি বলে নিই, ওখানে আমার একটা অপরাধ হয়েছে, কারণ আমি লাস্ট লাইনটা বলিনি। অনেকেই জানেন ওই লাইনটা, রবীন্দ্রনাথের লাস্ট লাইনটা ছিল এরকম, যে পাথরের আছে ভার, আলোর আছে দীপ্তি। এখানে উনি বলে দিয়েছেন, মানে আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরটা ওই লাস্ট লাইনটাতেই আছে, পাথরের আছে ভার, আলোর আছে দীপ্তি। এবার এই যে বিদ্যে, এই যে আপনি বলছেন আমরা চর্চা করতে করতে যাচ্ছি, এটাকে চর্চা মানে বাংলার সবচেয়ে কাছাকাছি শব্দ হচ্ছে ঠিক, চর্চা। একদম চর্চা। কিন্তু সৃষ্টিটা চর্চার মধ্যে কখনো পড়তে পারে, কখনো নাও পড়তে পারে। সৃষ্টিটা একটা সম্পূর্ণ আলাদা, ওইটা আলোর দীপ্তি। এবং সেই দীপ্তিটা ও আর্ট অ্যান্ড কালচার নিয়ে যেটা বলতে চেয়েছে, সেটা কিন্তু একদম একদম এইটাই আর্ট এবং কালচার, যে চর্চার মধ্যে থেকে আর্ট তৈরি হতে পারে বা হয়ও, আবার শুধুমাত্র আর্ট তৈরি হয় প্যারালালি আলাদা করে। এবার ওই থিয়েটার নিয়ে যেটা বলছেন আমি ওকে দিচ্ছি, দেবাশিস বলছে। হ্যাঁ দেবাশিস বলুন। সবচেয়ে বলি আগে, তুমি ঘষাঘষির কথাটা বললে, গার্জিয়ানদের বলি বাচ্চাদের মেঝেতে ফেলে খুব করে ঘষবেন, তাহলে তাহলে ওরা চকচকে হয়ে উঠবে। আচ্ছা, এখানে আরেকটা কথা অ্যাড করছি তোমার বলার আগে, যে কালিল গিবরানের একটা কবিতা আছে চিলড্রেন বলে, হয়তো ওখানে অনেকে জানেন, যে ওখানে একটা লাইন আছে যে মানে ইয়োর চিলড্রেন ইজ নট ইয়োর চিলড্রেন, দে আর বিলঙ্গিং ফর লাইফ ফ্রম সোল টু সোল। এবং বলছে ইউ গিভ দেম ইয়োর লাভ নট ইয়োর থটস। মানে আমরা যে বাচ্চাকে তৈরি করার কথা বলি, উনি বলছেন যে তৈরি করো না, তুমি তাকে ভালোবাসা দাও, তাকে পরিবেশ দাও, তুমি তাকে তার চিন্তাভাবনাকে তুমি মোল্ড করতে যেও না। এটাও কিন্তু আমি মানছি, কিন্তু এর পরেও কিছু তো থাকছে যার জন্য আমি আজকে আসছি শিখতে, তোমার সেমিনার দেখতে আসছি, তোমার থিয়েটার দেখছি, দেখে আমি বোঝার চেষ্টা করছি, আমি সেই জায়গাটা আমি একটু রিকল করার চেষ্টা করছি। এবার তুমি বলো।
আমার নিজের মেয়ে আছে, 21 বছর বয়স, লিটারেচারের নিয়ে পড়ছে, ফাইনাল ইয়ার হয়ে যাবে ওর গ্র্যাজুয়েশনের, অভিনয় করে বেড়াচ্ছে। এবার 21 বছর বয়সে শুরু থেকে আজ অবধি যতদিন আমার কাছে রয়েছে, একদিনের জন্য আমি ওকে কখনো বলিনি পড়তে বস, একটা দিনের জন্য। ও কি পড়ে, কেমন করে পড়ে, সেটা সম্পূর্ণ ওর চয়েস, কিভাবে পড়ে ওর চয়েস। একটা রেজাল্ট দেখেও বলিনি ভালো বা খারাপ এমন কিছু। আমি বলি আমি কি কি করতে পেরেছি, খুব বেশি কিছু করিনি, সব ও নিজে করেছে। একদিন ও আমাকে ক্লাস 8 বা 9-এ হবে, আমার ঘরের বিছানায় এসে, যখনই ওর কিছু প্রবলেম হয় আমার ঘরের বিছানায় এসে শুয়ে পড়ে। আমি হয়তো তখন পড়ছি, লিখছি, শুয়ে পড়ে উল্টে চেত্তা খেয়ে শুয়ে পড়ে থাকে। তখন আমি বুঝতে পারি কিছু একটা হয়েছে। তখন আমি বললাম সমস্যাটা কি? বলে দূর, একটা বুড়ো লোকের চ্যাপ্টার আছে, টাক মাথা, লাঠি হাতে, আমার একদম ভালো লাগছে না পড়তে, আমার বিচ্ছিরি লাগছে, মাথাতেও কিছু ঢুকছে না, এই ভাল লাগে না আমার ইতিহাস পড়তে। আমি বললাম ঠিক আছে, ভালো লাগে না। আমি বুঝলাম ও গান্ধীজির কথা বলছে, গান্ধীজির চ্যাপ্টারটা এসছে। তা আমি ওকে বললাম পড়াশোনা বাদ দিয়ে তাহলে এখন একটু চেঞ্জ কর, সিনেমা দেখ, সিনেমা দেখতে ভালোবাসে। আমি রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী দেখতে দিলাম। এবার গান্ধী সিনেমাটাও দেখতে শুরু করলো। গান্ধী সিনেমাটা দেখার পর আজকে 21 বছর বয়সে ও গান্ধীজির সমস্ত বই পড়ে ফেলেছে, আমিও যেগুলো পড়িনি। এত বড় ফ্যান হয়ে গেছে। তার ফলে ইতিহাস বই যে তোমাকে ইতিহাসের শিক্ষা দেবে এমনটা নয়, শিক্ষাটা তুমি কোথা থেকে পাবে সেইটা আমাদের খুঁজে বেড়ানো উচিত। এই প্রসঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলবো, যেটা সব শিক্ষকদের পড়া উচিত। এনবিটির একটা বই, গিজুভাই ভারেকার লেখা দিবাস্বপ্ন, ছোট্ট বই। তিনি একজন লয়ার ছিলেন। তিনি একসময় ক্লাস 3 বা 4-এর একটা ব্যাচের দায়িত্ব নিয়ে একটা অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম তিনি তৈরি করেছিলেন। গিজুভাই ভারেকার দিবাস্বপ্ন বইটা পড়বেন, যে একটা মানুষকে শেখানোরও কিছু পদ্ধতি আছে, শুধু বই পড়া এবং বইয়ের পড়ানো মুখস্থ করা নয়। ঠিক ঠিক, এটা তোমায় পড়তে হবে বলে জোর করে পড়িয়ে দেওয়া, কারণ এটা পরীক্ষায় আসবে, এর থেকে বড় অপরাধ আর কিছু নেই। একদম। আপনি ইন্টারেস্ট তৈরি করতে পারছেন কি, যেটা পড়ছে তার রিলিভেন্স খুঁজে পাচ্ছে ও জীবনের সঙ্গে? অ্যাকচুয়ালি শিক্ষা কি বলুন তো? আপনারা যে টিভি কেনেন, মোবাইল কেনেন, তার সঙ্গে ম্যানুয়াল বুক দেয় না? ম্যানুয়াল দেয় তো সব কিছুর সঙ্গে, ইলেকট্রনিক্স গেজেট কিনলেই দেয়। ম্যানুয়াল পড়ে পড়ে আমাদের ওটা চালানো শিখতে হয়। অনেক সময় আপনি আপনার ছোট ভাই বা দাদার কাছ থেকেও, ছোট্ট বাচ্চা মানুষের কাছ থেকেও শিখে নেন। তার মানে একটা জিনিস মাথায় রাখুন, শিক্ষার কোনো বয়স নেই। আমার শিক্ষা, আমি অনেক মোবাইলের শিক্ষা, টেকনোলজির শিক্ষা আমার বাচ্চার থেকে পেয়েছি। সে আমার থেকে 32 বছরের, 31 বছরের ছোট। এই যে ম্যানুয়াল, জীবনের পথে কিভাবে চলবো তার ম্যানুয়াল হচ্ছে স্কুল। স্কুল আর কিছু নয়। স্কুল হচ্ছে একটা ম্যানুয়াল, জীবনের পথে আমি কিভাবে চলবো, হাউ টু লিভ এ গুড লাইফ। তার ফলে সেটা আপনি কিভাবে শিখাবেন সেটা আপনার দায়িত্ব। সেটা দিয়ে নাম্বার দিয়ে ছেলে মেয়েকে বিচার করাটা নয় আপনার দায়িত্ব। আপনি যোগ্য ম্যানুয়াল হয়ে উঠুন। সব মানুষই শিখতে পারে। ব্যাপারটা হচ্ছে শিক্ষকের ওপর নির্ভর করছে আপনি শিখাতে পারছেন কিনা, ছাত্রের দোষ নয়। ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? তাহলে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমি একটা প্রশ্ন করতে চাই। আমি কি ঠিকঠাক কথা বলতে পারলাম, মানে আমার মতো করে? আমি বুঝাতে পেরেছি তো? ঠিক আছে, থ্যাংক ইউ। হরিনাবী দৃশ্যকাব্যের আজকের এই সেমিনারের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। উপস্থিত সকলকে হরিনাবী দৃশ্যকাব্যের